আমিল আহমেদ, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশের দ্বিতীয় পর্যায়ের মিডিয়া বুম চলছে, দেখা যাচ্ছে বেশ কিছু নতুন চ্যানেল বাজারে এসেছে। এই দ্বিতীয় বুমটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে আমি বাংলাদেশের যারা পাঠক এবং দর্শক আছে তাদেরকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় যে বাংলাদেশে আপনি যেটা বললেন যে ট্র্যাডিশনালি যে মিডিয়াগুলো কাজ করতো, এখন সাম্প্রতিককালে বিভিন্ন বিশেষ করে নিউ মিডিয়ার ব্যবহার এবং অন্যান্য প্রযুক্তিগত কারণে অনেকভাবে এগিয়ে যাচ্ছে। ঠিক বাংলাদেশেও সেভাবে আমরা দেখতে পাচ্ছি যে সবার মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে, বিশেষ করে নতুন টেলিভিশন চ্যানেল বা রেডিওগুলো যেভাবে আসছে সেগুলিরও এই প্রযুক্তি ব্যবহারকে আমরা দেখতে পাচ্ছি। এবং এই সাথে সাথে আমি আরেকটা জিনিস বলতে চাই, যে যারা সাংবাদিক কিংবা মিডিয়া কর্মী তাদের মধ্যে সেই প্রশিক্ষণ পেশাগত দিকটা আমরা কতটা দেখতে পাচ্ছি। তো আমি এই ক্ষেত্রে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই যে আমি যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছি, জার্নালিজম ট্রেনিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট যাত্রী, এটি প্রায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত একটি পলিসি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান, সাংবাদিক ও মিডিয়া কর্মীদেরকে প্রশিক্ষণ সহ অন্যান্য সাপোর্ট দিয়ে থাকে। আমরা কিন্তু নিউ মিডিয়া ব্যবহার সাংবাদিকতায় কতটুকু সে বিষয়টা গবেষণা করেছি। তারপরে এই বিষয়ে সাংবাদিকদেরকে প্রশিক্ষণ দেওয়া, বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকরা বা মিডিয়া কর্মীরা এই বিষয়গুলোতে কতটা অভিজ্ঞতার সাথে কাজ করতে পারে। যখন আমরা দেখেছি যে আল জাজিরা বা সিবিসি টেলিভিশন বা আয়লার সময় কিভাবে অন স্পট থেকে তাদের এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রিপোর্ট করেছে। তো আমরা এই প্রশিক্ষণ গবেষণার দিক থেকে ব্যাপারটাকে দেখতে চাচ্ছি যে নিউ মিডিয়া ব্যবহার মিডিয়াতে উঠে আসছে, বিভিন্নভাবে ভালো হচ্ছে সবকিছু, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো ক্যাপাসিটি বিল্ডিং এর বেশ কিছু জায়গা রয়ে গেছে যেখানে আমাদের প্রতিষ্ঠান যাত্রী কাজ করে যাচ্ছে। তবে ইলেকট্রনিক মিডিয়ার একটা সময় দরকার হয় ক্রমশ একটা পেশাদারিত্ব অর্জনের জন্য, সেই সময়টা কিন্তু আমরা দিচ্ছি না। মনে হয় না যে আমরা একটা 10 বছর বয়সী টেলিভিশন ইন্ডাস্ট্রির কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলছি? এটা দুটো ইন্টারপ্রিটেশন আছে। আমার কাছে মনে হয় যে আপনি যদি বাংলাদেশি কনটেক্সটে করি সেটা ঠিকই, বিশেষ করে এই এক সময় একটা টেলিভিশন একটা রেডিও ছিল, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, কিন্তু এখন টেলিভিশনের সংখ্যা বেড়ে 20টা হয়েছে, এফএম বেড়ে 5টা হয়েছে। সেদিক থেকে চিন্তা করলে বাংলাদেশি ইন্ডাস্ট্রি এক্সপ্যান্ড করছে। তো আরো কিছুটা সময় নিলে হয়তো আরো ম্যাচিউর পারফরমেন্স আসবে, অনেক ভালো পেশাগত দিক উঠে আসবে। কিন্তু একইভাবে দেখতে হবে আন্তর্জাতিকভাবে মিডিয়াগুলো যেভাবে কাজ করছে, যে বাংলাদেশি প্রায় 40 থেকে 45টা বিভিন্ন আন্তর্জাতিক রেডিও টেলিভিশনের করেসপন্ডেন্ট বা এই দেশে বসে যারা সংবাদ পাঠাচ্ছেন তারা কাজ করেন, তাদের পেশাদারিত্ব আমরা দেখতে পাই। তো একইভাবে এখন গ্লোবাল এই ওয়ার্ল্ডে এখন কিন্তু আর বাংলাদেশের মিডিয়াকে বাংলাদেশের মধ্যে লিমিটেড রাখা যাচ্ছে না। বিশেষ করে আমরাই দেখতে পাচ্ছি বেশ কতগুলো টেলিভিশন চ্যানেলের অন্যান্য দেশ থেকে প্রতিনিধিরা রিপোর্ট পাঠাচ্ছেন। তার মানে প্রযুক্তিগত দিক থেকে এখানকার মিডিয়াকে যদি সমানভাবে তাল মিলিয়ে চলতে হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাতে হবে এখনই। তার মানে প্রতিযোগিতাটা আসলে আন্তর্জাতিক পর্যায়ের হয়ে গেছে, সেই অনুপাতে সময় আমরা পাইনি, প্রস্তুতি না আমরা পাইনি। আমরা একটা বড় সময় লিমিটেড নাম্বার অফ টেলিভিশন রেডিও নিয়েছিলাম, এখন কিন্তু আরো আমরা শুনতে পাচ্ছি, যদিও রাজনৈতিক বিবেচনা সেগুলো নমিনেশন দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে আমরা মিডিয়ার সংখ্যাকে পজিটিভলি এই সংখ্যা বেড়ে যাচ্ছে, এটাকে সাধুবাদ জানাই। কিন্তু এখন কিন্তু খুব তাড়াতাড়ি প্রযুক্তিগত দিক থেকে বিশেষ করে সাংবাদিক বা মিডিয়া কর্মী যারা নিয়োগপ্রাপ্ত হচ্ছেন তাদের পেশাগত দিক প্লাস যন্ত্রপাতি যেগুলো আসছে সেগুলির আধুনিকতার ব্যাপারটি আসছে। এটা দর্শক শ্রোতারাও কিন্তু এখন টেলিভিশনের ব্যাকগ্রাউন্ড কেমন, ছবির মান কেমন, এগুলির ব্যাপারে প্রচন্ড আগ্রহী। কাজে জনগণকে কিন্তু এখন এগুলো দিয়েই অ্যাট্রাক্ট করে রাখতে হবে এই আধুনিক মিডিয়ার যুগে। ওই আন্তর্জাতিক মানের অনুষ্ঠানই করতে হবে, আন্তর্জাতিক মানের সংবাদই উপহার দিতে হবে। অবশ্যই তাই। আপনি যে বলছেন যে সংখ্যা বৃদ্ধিটাকে আপনি একটা ভালো দিক হিসেবে দেখছেন, কিন্তু টিকে থাকতে হবে, কারণ একটা চ্যানেলকে কাজ করতে গেলে তার নিউজ রুমের কর্মীরা থাকে, তাদেরকে বেতন দিতে হয়, এটা একটা ইন্ডাস্ট্রি। সেই দিক থেকে চিন্তা করলে এই যে এত চ্যানেলের সংখ্যা বাড়ছে, এই চ্যানেলগুলো চলবে কিভাবে? এত বড় স্পন্সর মার্কেট কি আমাদের আছে? আপনি একটি ভালো প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। আমি এখানে বলতে চাই যে আমরা যাত্রী থেকে যে গবেষণাগুলো করছি সেখানে আমরা দেখেছি যে এই টেলিভিশন বা রেডিওগুলোর গ্রহণযোগ্যতা বা মার্কেট কতটুকু আছে। দেখা গেছে যে মানুষের মধ্যে কিন্তু বিষয়ের বৈচিত্র্য বা ভিন্নতা মানুষ দেখতে চায়। বিশেষ করে আমরা বাংলাদেশে একসময় কোনো ক্রাইসিস হলে কিংবা কোনো প্রয়োজনের সময়, দুর্যোগের সময় আমরা বিবিসি, ভয়েস অফ আমেরিকার খবর নিয়ে বেশি আলোচনা করতাম। এখন কিন্তু মানুষ
প্রাইভেট টেলিভিশনগুলোর তথ্যের উপর নির্ভর করে অনেক সিদ্ধান্ত নিচ্ছে। অনলাইন মিডিয়া এগিয়ে গেছে, ডিডি নিউজ 24, বাংলাদেশ 24.com সহ অন্যান্য যেগুলো কাজ করছে। আমার মনে হয় যে মার্কেট ঠিকই আছে, কিন্তু সেটাকে যদি ভিন্নভাবে দেখা যায়, বিশেষ করে আমি যদি মনে করি যে টোটাল বিজ্ঞাপনের একটা লিমিটেড নাম্বার অফ কস্ট আছে, টেলিভিশন রেডিওর সংখ্যা যত বেড়ে যাচ্ছে ওই লিমিটেড কস্টটাই ভাগ হয়ে যাচ্ছে সবার মাঝে, সেটা হচ্ছে বাণিজ্যিকভাবে একটা দিক। কিন্তু এর পাশাপাশি আপনি যদি অন্যভাবে দেখি, আমরা বিশেষ করে গণমাধ্যমগুলো কিন্তু আজকাল অনেক ক্ষেত্রে ভূমিকা পালন করতে পারছে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যদি এটা পক্ষে বিপক্ষে যুক্তি আছে, যে এই যে বিবিসির সাথে যৌথভাবে যে প্রথম আলো, ডেইলি স্টার ইংরেজি শেখার কার্যক্রম, একজন সামাজিক এক ধরনের উদ্যোগ, তারপরে অ্যাসিড ভিকটিমদের জন্য যে কার্যক্রমটা বিভিন্ন পত্রিকা থেকে বা মিডিয়াতে করা হয়, তো আমার মনে হয় যে সোসাইটিতে রোল প্লে করার জন্য মিডিয়াগুলোর বড় ভূমিকা পালন করা, সেদিক থেকে দেখতে কিন্তু বাংলাদেশের মিডিয়া আরো অনেকগুলো দায়িত্ব নিতে পারে, রোল প্লে করতে পারে। কারণ এই জায়গাটায় জামিল, আমি একটুখানি যোগ করতে চাচ্ছিলাম যে আমার ধারণা যে সাংবাদিকরা শুধু সাংবাদিকতা করবে, মিডিয়া শুধু খবর দেবে এবং সেটা বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেবে, বা যে বিশ্লেষণ দেবে সেটাও খুবই বস্তুনিষ্ঠ হতে হবে এবং উদ্ধৃত সহ রিপোর্ট করতে হবে বা কলাম লিখতে হবে, মানে মন গড়া কোনো কিছু এখানে। আমার কথা হচ্ছে যে তাহলে মিডিয়া সমাজকর্মে কেন জড়িয়ে পড়ছে, এটাকে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে পজিটিভলি দেখি। কারণ এখন কিন্তু এই 8 টাকা দিয়ে একটা পেপার যিনি দর্শক বা পাঠক পড়ছেন, উনি কিন্তু একসময় একটা পার্সোনাল এবং প্রফেশনাল অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়েন এই পেপারটার ল্যাঙ্গুয়েজ, তারপরে এটার স্টাইল, এগুলির সাথে। যখন এই পেপারটার একটা ক্রেডিবিলিটি তৈরি হয়, সে কিন্তু চায় যে ডিউরিং দ্য টাইম অফ নিড এবং ক্রাইসিস, দেশের, জাতির, সমাজের, সেই সময় গণমাধ্যমগুলো কথা বলুন। বিশেষ করে কথায় কথায় বাংলাদেশের দুর্নীতি বিরোধী টোটাল সামাজিক আন্দোলনটার যে ব্যাপক প্রচারণা, এটা কিন্তু শুধু সম্ভব হয়েছে গণমাধ্যমগুলো অ্যাক্টিভ রোলের কারণে। ইভেন দুর্নীতির বিরুদ্ধে বিভিন্ন ক্যাম্পেইন পর্যন্ত সংবাদপত্রগুলো করেছে। শুধুমাত্র আমি কিছু ইনভেস্টিগেটিভ রিপোর্ট ছেপে বললাম যে দুর্নীতি করবেন না, সেখানে কিন্তু একটা অ্যাক্টিভ রোল নেওয়ার ব্যাপার ছিল। বিশেষ করে আপনি যদি আরো বেশ কতগুলো সামাজিক আন্দোলন দেখেন যেখানে মিডিয়া অ্যাক্টিভ রোল প্লে করার প্রয়োজন আছে। আমাদের মিডিয়া এখানে তার টার্গেট অডিয়েন্সের সঙ্গে একটা মিথস্ক্রিয়া করছে, অবশ্যই এটা করছে, যেটা এই সময়ের মিডিয়ার কথা। এই সময় মিডিয়ার কথা, এবং জনগণ কিন্তু সেটাকে সাধুবাদ জানাচ্ছে। বিশেষ করে একটা প্রাইভেট একটা অর্গানাইজেশন করা আর মিডিয়ার করার মধ্যে পার্থক্য হচ্ছে, মিডিয়া এটাকে ধারণ করছে যে না, আমরা এই কাজটা করবো না, আমরা এই জিনিসটাকে প্রমোট করতে চাচ্ছি না, এবং জনগণ সেই সাপোর্টটা দিচ্ছে। এদিক থেকে চিন্তা করলে আমার মনে হয় যে মিডিয়া শুধু এক ধরনের শুধু একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানির বিনিময়ে কিছু তথ্য দিয়ে নিজে একটা সাইড রোল নেবে তা না, এক সামাজিক দায়বদ্ধতা, এটা একটা সামাজিক ব্যবসা, আসলে সোশ্যাল বিজনেস। হ্যাঁ, এটা কাজ ডক্টর ইউনূস সাহেব বলছেন, আমাদের নোবেল লরিয়েট। কিন্তু আবার বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করতে গেলে বেশ কতগুলো জায়গাতে মিডিয়া কিন্তু সফল হয়েছে আমি বলবো। বিশেষ করে অ্যাসিড ভিকটিমদের বিরুদ্ধে যে প্রচারণাটা, দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা, সেখানে বেশ কিছু গণমাধ্যম ভালো রোল প্লে করেছে। যদিও তাদের ডোনেটদের সাথে কাজ করার ব্যাপারে অনেকের অনীহা আছে, ফাইন। আবার মিডিয়াগুলো কিন্তু নিজস্ব উদ্যোগে অনেকগুলো ভালো কাজ করছে, এবং তাদের হয়তো স্লোগানগুলো নিয়ে অনেকে আপত্তি আছে যে মিডিয়াগুলো সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠছে কেন। কিন্তু প্রেক্ষাপটে দেখেন যেখানে দুর্নীতিতে পুরো দেশ ছেয়ে আছে, সেখানে মিডিয়াগুলো যদি শক্তভাবে সত্যিকার অর্থে ভাবে না কথা বলে, তাহলে কিন্তু আসলে জনগণের কোনো জায়গায় আশ্রয় নেওয়ার জায়গা নেই।